যেভাবে দাবদাহের যে বিপদের রাজধানী আছে, দুই সিটির কোন কোন এলাকা সবচেয়ে বেশি উষ্ণতম এলাকা সেগুলো তারা চিহ্নিত করে একটি খবর দিয়েছে, তাতে সেই এলাকার মানুষের জন্য নিশ্চয়ই সেটি কোনো ভালো খবর নয়। আছেন আমাদের সাথে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। শুভ সকাল ডক্টর আবুল কালাম মল্লিক যুক্ত হয়েছেন আমাদের সাথে এবং স্বাগত একাত্তর সকালে আলোচনায়। আবহাওয়ার খবর তো অবশ্যই আমরা জানবো এবং তার পাশাপাশি একটু যদি আপনার সাথে আলোচনা করতে চাই, গণমাধ্যমে যেভাবে দুই সিটিকে, ঢাকা শহরের অথবা যে কয়টি এলাকাকে বলা হচ্ছে উষ্ণ এবং কম উষ্ণ এলাকা, ছোট করে যদি উষ্ণ এলাকার খবর কয়েকটা আপনাকে নাম বলে, সেটি হচ্ছে কামরাঙ্গীরচর, মিরপুর, গাবতলী, কোরান, বাসাবো, টঙ্গী, বাবুবাজার, জুরাইন থেকে বেশ কয়েকটি, এবং কম উষ্ণ এলাকা বলা হচ্ছে শাহবাগ, রমনা পার্ক, সরোয়ার্দী উদ্যান, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং উত্তরখান, খিলক্ষেত ও ড্যামরা। কি কি বিষয়গুলোকে আসলে চিহ্নিত করে এই এলাকাগুলো ভাগ করা হয়েছে, মানে একদমই যদি আমরা জানতে চাই কেন এই এলাকাগুলোকে উষ্ণ বলা হচ্ছে, কেন এই এলাকাগুলোকে কম উষ্ণ বলা হচ্ছে? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তাপপ্রবাহের সকল ইনফরমেশন যথাসময়ে অংশীজনের মাঝে বিতরণ করে থাকে। তবে এই যে বিভিন্ন স্পট প্রথম আলোর যে পত্রিকা, তা আমারও দৃষ্টিগোচর হয়েছে। আসলে দুটি বিষয়, আমরা যে পূর্বাভাস দেই সেটা কিন্তু এখনো ম্যাক্রো লেভেলে, কারণ আমাদের অবজারভেশন ব্যবস্থা এরকম যে একদম 5 কিলোমিটার পর পর আমাদের অবজারভেটরি নেই। তবে এইসব স্টেশন যদি আরো দূরত্ব কমিয়ে পর পর বসানো যায়, তাহলে যেসব এলাকা চিহ্নিত করা হয়েছে আমার মনে হয় তার চেয়ে ভালনারেবল এলাকা আরো বৃদ্ধি পেতে পারে। কারণ হলো আমাদের যে একে বলা হয় মাইক্রো ক্লাইমেট। আপনারা এক্সাম্পল হিসেবে যদি ধরি যে রমনা পার্কের তাপমাত্রা কম শাহালির চেয়ে, কারণ রমনা পার্কের চারিদিকে আপনার জলাধার আছে, ভেজিটেশন কভারেজ অনেক বেশি আছে। সুতরাং এখানকার তাপমাত্রা এবং শাহালির তাপমাত্রার মধ্যে যদি আমরা পার্থক্য নিরূপণ করি, দেখবেন যে 2 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু পার্থক্য পরিলক্ষিত হয়। একে মাইক্রো ক্লাইমেট বলে, অর্থাৎ বিভিন্ন প্লেন এরিয়ার মধ্যে কিছু কিছু এলাকা যেখানে ভেজিটেশন এরিয়া বেশি, সয়েল টেক্সচার প্রকৃতি অন্যরকম, এবং যদি আশেপাশে জলাধার থাকে তাহলে সেখানকার তাপমাত্রা একটু কম থাকে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এবং যদি স্থাপনা যদি কম থাকে, পপুলেশন ডেন্সিটি যদি কম থাকে, সেখানকার তাপমাত্রাও কিন্তু তুলনামূলকভাবে কম থাকে। পরে দেখা যাচ্ছে যে এইসব মাইক্রো ক্লাইমেট বিহেভিয়ার অ্যাড্রেস করার জন্য প্রচুর পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদার করতে হবে। তবে সারা পৃথিবীতেই এই মাইক্রো ক্লাইমেট অ্যাড্রেস করা একটু দুর্লভ বিষয়, কারণ সারা পৃথিবীতেই ল্যান্ড এরিয়া এবং ওশেন এরিয়ায় স্পেশালি এত ঘন দূরত্ব বিশিষ্ট অথবা পরপর 5 কিলোমিটার করে এরকম আবহাওয়ার তথ্য পরিমাপ করা হয় না। সুতরাং এটা সময়ের দাবি যে এটা যদি করা হয় তাহলে আরো সঠিকভাবে ইনফরমেশন অংশীজনের মাঝে বিতরণ করা যাবে। একই সাথে একটু হয়তো আপনি কারিগরি যেই প্রযুক্তির বিষয়টি সেটি হয়তো সামনে এনেছেন, কিন্তু এখানে যে বিষয়টি তারা বলছে যে আমরা তো বারবারই হচ্ছে আবহাওয়ার অন্যতম প্রধান প্রতিরোধক বা প্রতিষেধক যদি বলি, সেটি হচ্ছে গাছের কথা, বনায়নের কথা। যে এলাকাগুলোকে তারা উষ্ণ হিসেবে বলছে সেখানে আসলে গাছ এবং নগরায়নের যে বিষয়টি হয়েছে সেটি অপরিকল্পিত, এবং সেখানে পর্যাপ্ত গাছ নেই, সেখানে পানি রাখবার অর্থাৎ জলাশয়ের কোনো ব্যবস্থা নেই। এই কারণে আর কম উষ্ণ বলা হচ্ছে যে রমনা পার্কের কথা বলা হয়েছে, সরোয়ার্দী উদ্যানের কথা বলা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়েছে। আমাদের নিজেদেরই শহরে দুই রকম চিত্র। যখন আমরা এখন প্রচণ্ড উষ্ণতা অনুভব করছি, তখনই আমরা এখন আলোচনা করছি যে গাছ দিয়ে বা এ ধরনের ব্যবস্থাপনা করে বোধহয় এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। আপনার কাছে কি মনে হয়, আদৌ কি আসলে এখন যদি আমরা জলাশয় অথবা যদি গাছ লাগানো শুরু করে দিই, তাহলে কি সেই উষ্ণতা কমিয়ে আনার কোনো সম্ভাবনা তৈরি হবে? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। আসলে দেখুন, এইসব প্ল্যান দীর্ঘমেয়াদী প্ল্যান করতে হবে। আমাদের আবহাওয়া জলবায়ু সহনশীল এনভায়রনমেন্ট তৈরি করতে হলে আমাদের লং টার্ম প্ল্যানের ক্ষেত্রে
আবহাওয়া জলবায়ুগত বিষয়কে সম্পৃক্ত করে যদি পরিকল্পনা গ্রহণ করা হয়, তাহলে এটা থেকে পরিত্রাণ পাওয়া যাবে। এটা তাৎক্ষণিক বিষয় না। সুতরাং আমাদের নীতি নির্ধারণী সারা বিশ্বব্যাপী, বিশেষ করে আইপিসিসি এবং COP28 এইগুলো খুব জোরালোভাবে উচ্চারিত হয়েছে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের হাতে আমরা যদি একটা সুন্দর পরিবেশ বান্ধব এনভায়রনমেন্ট দিতে চাই, তাহলে আমাদের বনায়নের বিকল্প নাই। তবে শর্ট টার্ম, মিডিয়াম টার্ম এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে অবশ্যই আবহাওয়া, জলবায়ু এবং তার চরম ভাবাপন্ন অবস্থা কি ধরনের হতে পারে, তার ফিউচার প্রজেকশন কিরকম হতে পারে, সেইগুলোকে আমলে নিয়ে যদি আমরা একদম ব্যাপক বনায়ন, জলাধার রক্ষা এবং ন্যাচারাল ফ্লোকে যদি আমরা অটুট রাখতে পারি, নিশ্চয়ই আমাদের নেক্সট জেনারেশন একটা সুন্দর পরিবেশ পাবে, এনভায়রনমেন্ট বান্ধব পরিবেশ পাবে। এবং সেগুলো অবশ্যই তাৎক্ষণিক বিষয় না, লং টার্ম প্ল্যানের সাথে এটি সম্পৃক্ত করে ক্রমান্বয়ে আমাদের এই পরিবেশকে উন্নত করতে হবে। একই সাথে যেহেতু বলা হচ্ছে রাজধানীর 90% এলাকা ঝুঁকিতে রয়েছে, তাপমাত্রা সামনের দিনগুলোতে আসলে কতটা ঝুঁকি দিয়ে আমাদেরকে ফেলতে যাচ্ছে আপনার কাছ থেকে যদি আমরা শুনি, কারণ আপনারা এখনই বলছেন বা আমরা নিজেরাও দেখছি যে 42 পর্যন্ত উঠে যাচ্ছে, সেটির সম্ভাবনা কি সামনে আরও বাড়বে, অর্থাৎ তাপমাত্রাকে আরও আসলে পরিবর্তিত হবে যদি এবছরও যদি না হয়? জলবায়ু পরিবর্তনের প্রভাবটি তো আসলে গত কয়েক বছর তো আমরা দেখছি, যেমন এই যে গরমের সময়টা বেড়ে যাচ্ছে, বৃষ্টি কম হচ্ছে, শীত এবার আমরা অনেক বেশি অনুভূত হয়েছে, এখন আবার গরম অনুভূত হচ্ছে। সামনের বছরগুলোতেও কি আসলে এই ধরনের পরিবর্তনগুলো আমাদের দেখতে হবে কিনা? হ্যাঁ, দেখুন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে সারা পৃথিবীতেই কিন্তু এই চরম ভাবাপন্ন ওয়েদার সিস্টেমের গ্লোবাল ডিস্ট্রিবিউশনের মধ্যে ব্যত্যয় ঘটেছে। বাংলাদেশও তার বিকল্প নাই। সুতরাং বাংলাদেশে শর্ট টাইম ডিউরেশনের ভারী বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে গেছে। আপনারা দেখেন, এরিয়া কভারেজ হিসেবে এই গত এপ্রিল ছিল মানে বড় একটা তাপপ্রবাহ, যে এপ্রিল জুড়ে যেটা চলছে সেটা কিন্তু বড় ধরনের একটা তাপপ্রবাহ। সুতরাং এই গ্লোবাল উষ্ণায়নের কারণে আমাদের সার্কুলেশন প্যাটার্ন, আবহাওয়া, জলবায়ুগত বৈশিষ্ট্যগুলির ধর্মের এবং তাদের প্যাটার্নের পরিবর্তন এসেছে। সুতরাং ভবিষ্যৎ এই গ্লোবাল ওয়ার্মিং যদি চলতে থাকে এবং একে যদি আমরা থামাতে না পারি, তাহলে কিন্তু এর ছোঁয়া বাংলাদেশেও লেগেছে এবং বাংলাদেশের এই চরম ভাবাপন্ন ওয়েদার সিস্টেম, হিটওয়েভ অথবা শৈত্যপ্রবাহ অথবা ভারী বৃষ্টিপাত এবং ট্রপিক্যাল সাইক্লোন, বজ্রঝড়, এইসবের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং তাদের ডিস্ট্রিবিউশনের ব্যত্যয় ঘটেছে। কোথায় কখন এগুলো তৈরি হবে সেই বিষয়গুলোতেও কিন্তু অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে আশার আলো এই যে গাণিতিক মডেলের মাধ্যমে এখন পূর্বাভাস ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। সুতরাং অ্যাটলিস্ট 10 দিন আগ থেকে সম্যক পরিস্থিতি কি সেটা জানা যায় এবং এই ইনফরমেশন জনগণের কাছে এবং মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব। কিন্তু এই যে চরম ভাবাপন্ন ওয়েদার সিস্টেমের যে পরিবর্তন হয়েছে, তার থেকে আগামী দিনগুলিতে আমাদের পরিত্রাণের কোনো উপায় নেই যদি আমরা আমাদের বিশ্ব ব্যবস্থাকে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের বাংলাদেশের পরিবেশ এবং আবহাওয়াগত বৈশিষ্ট্যগুলিকে সম্পৃক্ত না করে যদি আমরা কোনো লং টার্ম প্ল্যান বা শর্ট টার্ম প্ল্যান, ব্যক্তি পর্যায়ে হতে পারে, সরকারি পর্যায়ে হতে পারে অথবা বেসরকারি পর্যায়ে হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই এইগুলো আমলে নিতে হবে। ফলে ভবিষ্যৎ যে একদম চরম আশঙ্কার মধ্যে আছে, সেখান থেকে কিছুটা পরিত্রাণ পাওয়া যাবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। আম, একই সাথে ছোট করে আসলে আলোচনা শেষ করতে চাই, সেটি হচ্ছে যে যে ধরনের তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, আহ, নানা ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে তো আসলে আমাদেরকে যেতে হচ্ছে। কি ধরনের সুরক্ষাটি আসলে আমাদের এখন দরকার? যদিও আমরা জানি, আপনারা বারবারই বলছেন পানি, ছাতা, বাইরে যারা কাজ করবেন তাদের এক ধরনের নিরাপত্তার ব্যবস্থাটি আসলে নিশ্চিত করা সেই জায়গাগুলো থেকে। আবারও যদি একটু মনে করিয়ে দেন যে যেহেতু প্রতিদিনই আমাদেরকে নানা প্রয়োজনে ঘর থেকে বের হতে হচ্ছে, কী ধরনের নিজের প্রতি সুরক্ষা নিয়ে বের হলে পরে হয়তো এই তাপপ্রবাহ থেকে নিজেদেরকে রক্ষা করা যাবে? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। দেখুন, আমরা যদিও ফরকাস্ট জেনারেটিং এজেন্সি, তারপরও সার্ভাইভাল ফ্রম দ্য হিট ওয়েভ থেকে সাধারণ কতগুলো টিপস আছে। যেমন আমাদের সুতির কাপড় পরিধান করতে হবে, প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। যদি আমরা ইনডোরেও থাকি তাহলে ওয়েল ভেন্টিলেটেড রুম এবং কুল প্লেসে থাকতে হবে। তাছাড়া আমরা বলে থাকি যে সূর্যের আলোর সবচেয়ে
উজ্জ্বল আলোর প্রাপ্তিকাল যখন তাপমাত্রা বেশি ওঠে সেটা 11টা থেকে 11টার পর থেকে বৃদ্ধি পেতে থাকে এবং 4টা পর্যন্ত সেটা সবচেয়ে বেশি সোলার ইনসুলেশন হয়। সুতরাং পারতপক্ষে যদিও এটা খুব কঠিন যারা শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করে তাদের জন্য, কিন্তু এই সময়টায় অর্থাৎ বেলা 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত অ্যাটলিস্ট এই প্রখর সূর্যের আলো এড়িয়ে চলতে পারলে তাহলে এই বিদ্যমান যে তাপ প্রবাহের যে প্রভাব তাতে কিছুটা রক্ষা পাওয়া যাবে। নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক যুক্ত হয়েছিলেন এবং আপনার মাধ্যমে আমরা আবহাওয়ার যে সর্বশেষ পরিস্থিতি খবর আসলে জানার চেষ্টা করছিলাম। আগামীতে আরও কথা হবে নিশ্চয়ই আপনার কাছ থেকে।